আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী ভূগোল বিষয়ের 4 নম্বর অধ্যায় পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তোমরা প্রত্যেকেই জানো যে ভূমিরূপ কী না। আমরা দেখেছি, আমরা পশ্চিমবঙ্গে যেখানে বসবাস করি সেই পশ্চিমবঙ্গে দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ, কলকাতা জেলা, 24 পরগনা জেলা, এই বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে। যেমন দার্জিলিংয়ে যদি আমরা দেখি, দার্জিলিংয়ে হচ্ছে পাহাড়ি অঞ্চল, সেখানে পার্বত্য অঞ্চল, বিভিন্ন পর্বতগুলো উঁচু নিচু। আবার পুরুলিয়া, ঝাড়গ্রাম বা বাঁকুড়া জেলায় সেখানে যদি যায়, সেখানে দেখবে যে কোথাও উঁচু কোথাও নিচু, অর্থাৎ মালভূমি অঞ্চল। আর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, এই জেলাগুলো হচ্ছে সমভূমি অঞ্চল। যাই হোক, এই এই ভূমিরূপগুলো কীভাবে তৈরি হলো, কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মালভূমি, কোথাও সমভূমি, কীভাবে তৈরি হলো সে সম্পর্কে আমাদের প্রশ্ন আসতেই পারে। এই যে পৃথিবীর ভূমিরূপ আমরা জানতে পারলাম যে একই রকম নয়, অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। কিন্তু পৃথিবীর শুরুতে আমাদের এখানে ছিল এক জ্বলন্ত আগ্নেয় গোলা, পরবর্তীকালে সে ঠান্ডা হয়ে তরল থেকে কঠিন। এই সময় কঠিন হওয়ার সময় কোথাও উঁচু কোথাও নিচু একটা পৌরভূমির সৃষ্টি হলো। এই সৃষ্টির পর পৃথিবীর ভিতরে ও বাইরে বিভিন্ন শক্তি অনবরত কাজ করে চলেছে। এই শক্তিগুলির দ্বারা ভূমিরূপের বিভিন্ন পরিবর্তন ঘটে। আজকে আমরা এই ভূমিরূপের যে পরিবর্তন গঠনকারী প্রক্রিয়াগুলো শ্রেণীবিভাগ ছকের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। যে পৃথিবীর যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া বা ভূভাগীয় বা টেরিস্টোরিয়াল প্রসেস, আর অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক প্রসেস। পার্থিব প্রক্রিয়াটা কি? এই পার্থিব প্রক্রিয়া আর অপার্থিব প্রক্রিয়া আলোচনা করার আগে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াতে কাকে বলে, কি না, পৃথিবীর যে সমস্ত শক্তির দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে এবং বিবর্তন ঘটে সেগুলি হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এক পার্থিব প্রক্রিয়া, দুই হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া কাকে বলে না, পৃথিবীর মধ্যস্থ যে সমস্ত শক্তি বা উপাদান দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে সেগুলোকে পার্থিব প্রক্রিয়া বলে। এই পার্থিব প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভূ অভ্যন্তরস্থ বা অন্তর্জাত প্রক্রিয়া, আর ভূ বহিষ্ঠ বা বহির্জাত প্রক্রিয়া। এই দুই প্রক্রিয়ার দ্বারা অধিকাংশ ভূমিরূপ, পৃথিবীর যে সমস্ত ভূমিরূপগুলো পরিবর্তন ঘটেছে বা বিবর্তন হয়েছে সেগুলো এই দুটো ভূমিরূপ প্রক্রিয়ার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তন দেখা গেছে। এই অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া কি সে সম্পর্কে আমরা জানার আগে ধরো ভূ অভ্যন্তরস্থ বা অন্তর্জাত প্রক্রিয়াটা, যে এই যে সমস্ত ভূমিরূপের কথা বললাম, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলো কিন্তু একটা জটিল প্রক্রিয়া, একদিনে গঠিত হয়নি। এগুলো করতে কিন্তু গঠিত হতে কিন্তু দীর্ঘ সময় লেগেছে। ছকের সাহায্যে প্রত্যেকটা একটু একটু করে জেনে রাখি আমরা যে পার্থিব প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কি না, পৃথিবীর যে গুরুমণ্ডলের তাপ চাপের তারতম্যের জন্য যে পরিচলন স্রোতের সৃষ্টি হয়, তার প্রভাবে ভূত্বকে কোথাও সংকোচন, প্রসারণ, উত্থান, অবনমন ইত্যাদি ঘটে। এগুলো অন্তর্জাত প্রক্রিয়া বলে। আর বহির্জাত প্রক্রিয়া কি না, পৃথিবীর বাইরের যে সমস্ত শক্তির দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটে পারে ভূপৃষ্ঠের বাইরে। ধর এই দুটোর মধ্যে আমি একটা কম্পেয়ার করে উল্লেখ করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধর আমাদের যদি অনেক সময় শরীরের সমস্যা হয়, ধর পেট ব্যথা করছে, যে পেট ব্যথা করছে সেটা তোমার ভিতরে ইন্টারনাল, তুমি সেটা কিন্তু কাউকে দেখাতে পারছো না। সেরকম পৃথিবীর যে অভ্যন্তরস্থ বা অন্তর্জাত প্রক্রিয়াতে পৃথিবীর ইন্টারনাল অর্থাৎ অন্তর্নিহিত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন ভূমিকম্প যদি হয় বা অগ্নুৎপাত হয়, সেটা কখন হবে, ভূমিকম্প কখন হবে, সেটা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারছি না।
আর বহিষ্ঠ প্রক্রিয়া হচ্ছে, ধরো তুমি সাইকেল নিয়ে যেতে যেতে রাস্তায় গিয়ে পড়ে গেলে, তোমার হাত পা ছুলে গেল, অনেকটা রক্ত বেরিয়েছে, তাহলে তুমি সেটাকে দেখতে পাচ্ছ যে তোমার এই এই অবস্থাগুলো হয়েছে। সেগুলো বহির্জাত প্রক্রিয়া। যেমন ধরো পৃথিবীর নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, এই সমস্ত এগুলো বহির্জাত প্রক্রিয়া। যাই হোক, আর ভূ অভ্যন্তরস্থ এবং অন্তর্জাত প্রক্রিয়ার যে শ্রেণীবিভাগ, একে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। এখানে আরেকটা বলে নিই যে এই যে অন্তর্জাত প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে ভূগাঠনিক বিপর্যয় বা দ্রাষ্ট্রবিজম হিসাবেও ধরা হয়। কীরকম না, বিশাল অঞ্চল জুড়ে যে ভূমিরূপের পরিবর্তন ঘটে, একটু একটু করে ভূমিরূপের কোথাও উপরে উঠে যাচ্ছে, কোথাও বসে যাচ্ছে, এই অত্যন্ত ধীর গতিতে এই যে পরিবর্তন যে ঘটছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। ধরো তোমরা প্রত্যেকেই জানো যে হিমালয় পর্বতের উচ্চতা 8,848 মিটার, কিন্তু এই হিমালয় পর্বত কিন্তু প্রতিনিয়ত একটু করে উত্থান ঘটছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। বা তুমি যে অঞ্চলটা বসবাস করছো সেই অঞ্চলটা সামগ্রিকভাবে উত্থান হচ্ছে না ক্ষয়কার্য হচ্ছে, আপাত দৃষ্টিতে আমরা কিন্তু বুঝতে পারি না। এই যে ভূমিরূপের যে বিশাল অঞ্চলটির যে পরিবর্তন ঘটছে সেগুলো হচ্ছে দ্রাষ্ট্রবিজম বা ভূগাঠনিক বিপর্যয় বলা হয়। এই ভূগাঠনিক বিপর্যয়কে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ভূগাঠনিক আলোড়ন, সমসৃষ্টিক আলোড়ন বা আইসোস্ট্যাটিক মুভমেন্ট, আর একটা হচ্ছে ইউস্ট্যাটিক মুভমেন্ট। এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ভূগাঠনিক আলোড়নটা কি না, ভেতরে শক্তির প্রভাবে ভূত্বকের যে ধীরে ধীরে পরিবর্তন ঘটে তার সমষ্টিগতভাবে তাকে ভূগাঠনিক আলোড়ন বলে। এই ভূগাঠনিক আলোড়ন আবার দুভাবে কাজ করে, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন বা এপিরোজেনিক মুভমেন্ট, আর একটা হচ্ছে অরোজেনিক মুভমেন্ট। এপিরোজেনিক মুভমেন্টটা কি না, গ্রিক শব্দ এপিরোস শব্দের অর্থ মহাদেশ, জেনিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি, জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি, মহাদেশের উৎপত্তি। যে ভূ আলোড়নের প্রভাবে মহাদেশের গঠিত হয়েছে তাকে মহীভাবক আলোড়ন বলে। মহাদেশ মহাসাগর কিন্তু এই মহীভাবক আলোড়নের ফলে গঠিত হয়েছে। তাহলে এটা কিভাবে কাজ করে না, এটা হচ্ছে ভূ অভ্যন্তরে বা ভূত্বকে উলম্বভাবে পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে। এই যে দেখো ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে এটা পৃথিবীর কেন্দ্র, এখান থেকে কোনো তরঙ্গের সৃষ্টি হলে সেটা উপর দিকে উঠবে নিচের দিকে, অর্থাৎ উলম্বভাবে উপর নিচে কাজ করে। তাহলে উলম্বভাবে উপর নিচে যদি কাজ করে তাহলে এক্ষেত্রে শিলার কী হবে, একটা অংশ উপরে উঠে যেতে পারে, বসে যেতে পারে, যেটা চ্যুতি, শিলার টান এবং চ্যুতির সৃষ্টি হয়, যার ফলে এই মহীভাবক কারণের ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয়, গস্ত উপত্যকা সৃষ্টি হয়, মহাদেশ গঠিত হয়। হচ্ছে যেমন ভারতের সাতপুরা পর্বত, নর্মদা উপত্যকা, এগুলো হচ্ছে মহীভাবক। তাহলে এই মহীভাবক কারণটা আরেকটা দেখতে পাবো যে এই যে শিলাস্তর, উপর নিচে শিলাস্তর রয়েছে, এখানে একটা চ্যুতির সৃষ্টি হয়েছে। এরপর যদি মহীভাবক আলোড়নের সৃষ্টি হয় তাহলে একটা অংশ উপরে উঠে যেতে পারে বা বসে যেতে পারে। যেমন ধরো এই অংশটা শিলাস্তরে, এই অংশটা নিচে বসে গেছে, এই অংশটা উপরে উঠিত হয়েছে। এইভাবে মহীভাবক আলোড়নের ফলে ভূমিরূপের পরিবর্তন ঘটে। পরবর্তী গিরিজনী আলোড়ন বা অরোজেনিক মুভমেন্ট। এক্ষেত্রে ভূ আলোড়নের প্রভাবে যে ভূ আলোড়ন পৃথিবীর পৃষ্ঠে স্পর্শ বরাবর ভূপৃষ্ঠের উপর অনুভূমিকভাবে কাজ করে, স্পর্শ বরাবর কাজ করে, পৃথিবীর স্পর্শক রূপে, অর্থাৎ একেবারে পৃথিবীর উপরিভাগে এই যে এই অংশ স্পর্শ বরাবর, অর্থাৎ পাশাপাশি দুই পাশটি অনুভূমিক চাপের ফলে এখানে ভূমিরূপের সৃষ্টি হয়, পাশাপাশি অনুভূমিক চাপের ফলে এখানে ভূমিরূপের সৃষ্টি হয়। গিরিজনী আলোড়নের ফলে শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। এই যে এই একটা শিলাস্তর, এখানে পার্শ্ব চাপের ফলে পরস্পরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়, সেটাকে বলা হচ্ছে অনুভূমিক আলোড়নের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব ইউস্ট্যাটিক আলোড়ন।
ভূকাঠনিক আলোড়ন আমরা দুটি ভাগ করলাম। এই সমষ্টিক আলোড়ন বা আইসোস্ট্যাটিক মুভমেন্ট সম্পর্কে আলোচনা করব। এই আইসোস্ট্যাটিক মুভমেন্টটা কি? আইসোস্ট্যাটিক মুভমেন্টটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন উঁচু নিচু স্থান, যেমন পর্বত, মালভূমি সঙ্গে পরস্পরের মধ্যে উচ্চতাগত সাম্য অবস্থা বজায় থাকে। উচ্চতাগত সাম্য অবস্থা বজায় থাকে। যেমন ধরো মানে আমরা ক্লাস 8-এই পড়েছি যে অ্যাটমসফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে ভূত্বক। যে জায়গার ঘনত্ব বেশি, বিভিন্ন উচ্চতায় পার্থক্যের জন্য এগুলো উপর নিচে অবস্থান করে। যেমন ধর এটা হচ্ছে ভূত্বক, এটা মেন্টাল অর্থাৎ অ্যাটমসফিয়ার। এই স্তরে এইটার উচ্চতা যত বাড়বে এখানে ভাসমান তত নিচের দিকে বেশি ঢুকে যাবে। যেমন ধর এই অঞ্চলে হিমবাহ অবস্থান করার জন্য এখানে চাপ বেশি, সেই কারণে এই অংশটা নিচের দিকে বসে গেছে আর দুই পাশের অংশ তখন উপরে উঠে গেছে। আবার হিমবাহ যদি সরে যায় তাহলে এই অংশটা আবার উপরে উত্থিত হবে। হিমবাহ সরে গেলে এই অংশটা আবার উপরে উত্থিত হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সমষ্টিক আলোড়ন। যেমন হিমালয় পর্বতমালা অনেক উঁচুতে অবস্থান করছে এবং তার নিচের অংশটা কিন্তু ঠিক ততটাই গভীরে অবস্থান করছে, না হলে সে দাঁড়িয়ে থাকতে পারবে না। একটা অংশে তাহলে পরবর্তী চলে যাচ্ছে ইউফ্রেটিক আলোড়ন। ইউফ্রেটিক আলোড়নটা হচ্ছে সমুদ্রবক্ষে জলধারণ ক্ষমতা হ্রাস বৃদ্ধি ঘটলে সমুদ্রপৃষ্ঠের যে উত্থান অবনমন ঘটে তাকে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন বা ইউফ্রেটিক আলোড়ন বলে। অর্থাৎ ধরো প্রতিসারী পাত কাকে বলে? এর ফলে দুটো পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায়, দুটি পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাবে তখন এই অংশে সমুদ্রপৃষ্ঠের অপসারণ ঘটবে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠটা আরও বেশি প্রসারিত হবে। তাহলে জলধারণ ক্ষমতা তখন বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার জন্য সমুদ্রের জলতলের পৃষ্ঠের, এটা পর্যন্ত ছিল জলপৃষ্ঠ, এটা নিচের দিকে নেমে যাবে। তাহলে জলপৃষ্ঠের অবনমন আবার কোনো কারণে অভিগচ্ছ পাশ্চিমান্ত সমুদ্রবক্ষ যদি সংকুচিত হয় তখন জলধারণ ক্ষমতা কমে যায়, তখন আবার সেই জলরাশি উপরে উঠিতে হবে। এটাকে বলা হচ্ছে ইউফ্রেটিক আলোড়ন। আচ্ছা, তাহলে আমরা এটা সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আছে যে এতক্ষণ যে আলোচনা করছিলাম সেগুলো হচ্ছে সব ভূকাঠনিক আলোড়ন অর্থাৎ ধীর প্রক্রিয়ার দ্বারা ভূমিরূপ পরিবর্তন করতে। পরবর্তী হচ্ছে কম সময়ব্যাপী বা আকস্মিক ভূ আলোড়ন। যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত। কোনো একটা জায়গায় যদি ভূমিকম্প হয় তাহলে সেই সঙ্গে সঙ্গে কি হয়, সেই অঞ্চলটা ভূমিরূপে পরিবর্তন করে যায়। সেটা হচ্ছে আকস্মিক ভূ আলোড়ন। অগ্নুৎপাতের ফলে সেখানে অঞ্চলে ভূমিরূপে পরিবর্তন খুব তাড়াতাড়ির মধ্যে ঘটে। একে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা ভূমিকম্প আর অগ্নুৎপাত। আমাদের ক্লাস 9-এ এই ভূমিকম্প, অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী ক্ষেত্রে এই ময়ীভাব কারণ গিরিজনে আলাদাভাবে আলোচনা করব। আচ্ছা, এরপরে যেটা আছে বহিষ্ঠ বা বহির্জাত প্রক্রিয়া। এটা হচ্ছে পৃথিবীর বাইরের যে সমস্ত উপাদান, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এদের দ্বারা ভূমিরূপ পরিবর্তন ঘটে, তখন তাকে অবরোহণ বহির্জাত প্রক্রিয়া বলা হয়। এই দুটি ভাগ, একটা হচ্ছে ডিগ্রেডেশন বা অবরোহণ, আর একটা হচ্ছে অ্যাগ্রেডেশন বা আরোহণ। অবরোহণ কাকে বলে? না, যে সকল প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু অংশ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল উপনীত হয়, তখন তাকে অবরোহণ বলে। আরোহণটা কি? কারণ নিচু অংশ বিভিন্ন পদার্থ সঞ্চয় কার্যের ফলে ভরাট হয়ে সমতল ভূমিতে উপনীত হয়, তখন তাকে আরোহণ বলে। এই অংশটা তোমাদের ক্লাস 10ম শ্রেণীতে রয়েছে। আর
এবারে আছে বিভিন্ন অন্তর্জাতীয় প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো, তোমাদের ক্লাস 9-এ আছে। পরবর্তী আলোচনায় আমরা অন্তর্জাতীয় প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্ত থাক।